নমস্কার, আমি দেবাশিস সাহা। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব, যে হিস্টোরিক্যাল পার্সন, তিনি হচ্ছেন আমির খসরু। আমির খসরু 1253 সালে আমাদের পাতিয়ালিতে জন্মগ্রহণ করেন। এখানে একটু বলে রাখি যে পাতিয়ালা আর পাতিয়ালি অনেকেই গুলিয়ে ফেলে, কিন্তু মনে রাখবে উনি কিন্তু পাতিয়ালিতেই জন্মগ্রহণ করেন। বেশ, এবং ওনার বাবা সৈফুদ্দিন লাচিন, এবং এই যে লাচিন শব্দটা বলছি, উনি লাচিন পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। মা ছিলেন একজন রাজপুত রমণী, ঠিক। এবং ওনার নাম ছিল হচ্ছে আবুল হাসান, ঠিক। এই আবুল হাসান থেকে উনি হয়ে যান আমির খসরু, এবং এমন এক বিরল ব্যক্তি যিনি আমাদের তার কেরিয়ার শুরু করেছিলেন আমাদের গিয়াসউদ্দিন বলবনের আত্মীয়, যার নাম মালিক চেজ্জুর দরবার। এবং এই মালিক চেজ্জুর দরবার থেকেই তার গানের গলা শুনে মুগ্ধ হয়ে যান আমাদের বলবনের ছেলে মুহাম্মদ, এবং মুহাম্মদ তাকে নিয়ে আসেন নিজের কাছে, এবং বলবনের দরবারে তার প্রথম সুলতান হিসেবে তার কেরিয়ার শুরু হয়। উনি হিসেব করলে দাঁড়ায় গিয়াসউদ্দিন বলবন থেকে আমাদের মুহাম্মদ বিন তুগলক পর্যন্ত 8 জন সুলতানের সমসাময়িক ছিলেন। এই ভার্সেটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভাধর মানুষটিকে আমাদের ঐতিহাসিক মোহাম্মদ হাবিব, মধ্যযুগের রবীন্দ্রনাথ এবং দিল্লির হজরত মোহাম্মদ বলে অভিহিত করেছিলেন। যদিও তার আগে তাকে হিন্দুস্তানের তোতা পাখি বা আমরা বলতে পারি তুতিহীন বলে আমাদের অভিহিত করা হয়েছিল। এই ভদ্রলোক যুদ্ধক্ষেত্রেও গিয়েছিলেন এবং প্রচুর শোক তাপ পেয়েছিলেন, এবং সেইগুলো নিয়েই কিন্তু তার লেখা। তার ঐতিহাসিক গ্রন্থ সেই হিসেব ধরলে অনেক কম, কিন্তু তবুও তাকে একজন ঐতিহাসিক হিসেবে ধরা হয় মধ্যযুগে, কিন্তু কবি হিসেবে উনি সর্বোত্তম, ঠিক। ওনার বিখ্যাত লেখার মধ্যে লায়লা মজনু, তারপর রয়েছে আমাদের লায়লা মজনুর পরে পরে লেখা হচ্ছে হাস্ত বিহাস্ত, এবং হিস্টোরিক্যাল লেখার মধ্যে আছে খাজা ইনুল ফতুহ, যে লেখাটা আলাউদ্দিন খলজির সময় লেখা হয়েছিল, এবং তুগলক নামা গিয়াসউদ্দিন তুগলকের সময় লেখা হয়েছিল, এবং একই সঙ্গে সঙ্গে তার বই কিরান উস সাদিন, এটাও তার বিখ্যাত খুব বই। এবং এই কিরানুস সাদিনের সঙ্গে সঙ্গে তাকে মনে রাখতে হবে আরেকটি বইয়ের জন্য, যার নাম হচ্ছে মুফত উলফাত, বা কেউ এই বইটিকে আশিক বলে বর্ণনা করেছেন। সেটা আলাউদ্দিন খলজির ছেলে এবং আমাদের রানা কর্ণদেবের মেয়ে দেবলা দেবীর সঙ্গে একটা সম্পর্কিত। আলাউদ্দিন খলজির ছেলে খিজির খান এবং দেবলা দেবীর সঙ্গে এই প্রণয় কাব্য নিয়ে লেখা মুফত উলফাত, যেটাকে ইংলিশ ট্রান্সলেট হয়ে বেরিয়েছিল, যার নাম হয়েছিল দেবলা দেবী অ্যান্ড খিজির খান। নেক্সট, তারপরে যেটা আলোচনা করতেই হবে তার সঙ্গীত শাস্ত্রে পারদর্শিতা। উনি অনেকগুলি রাগ, যেমন এই রাগের মধ্যে আছে সানাম, সানামের পরে ইমন, ঠিক। কেউ কেউ বলে যে কিরবানি রাগেও নাকি তার কৃতিত্ব ছিল। এছাড়াও খেয়াল, এবং খেয়ালের পাশাপাশি তারানা, এবং তারানার পাশাপাশি আমাদের ওনার উৎপত্তি, যেটাকে উনি নিয়ে এসেছিলেন ভারতবর্ষের মাটিতে, সেটা হচ্ছে গজল, তাই তো। গজলের পিতা ওনাকেই বলা হয় ভারতে। এবং এই গজলের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে কাওয়ালি, ঠিক। এই ভদ্রলোক আমাদের একটি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন খুব দক্ষতার সঙ্গে, সেতার বা শাহদারা, এবং উনি তবলা এবং সেতার এই দুটো বাদ্যযন্ত্র এবং সঙ্গে রবাব, 3টি বাদ্যযন্ত্র কিন্তু উনি আবিষ্কার করেছিলেন বলে বলা হয়। ভদ্রলোক পরের দিকে উনি ভীষণভাবে প্রভাবিত হন এক সুফি সেইন্ট, যার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া, এবং আউলিয়ার দরবারে থাকতে থাকতে, আউলিয়ার সঙ্গে থাকতে থাকতে উনি কিন্তু সুফি হয়ে যান। তাহলে একমাত্র কবি, মধ্যযুগের ইতিহাসের একমাত্র কবি, সুলতানি যুগের ইতিহাসের একমাত্র কবি, তিনি পরবর্তীকালে সুফি সেইন্ট হয়ে যান, তিনি হচ্ছেন আমির খসরু, ঠিক। তাহলে যে ভদ্রলোক 1253 সালে পাতিয়ালিতে জন্মগ্রহণ করেছিলেন, তার মহাপ্রয়াণ ঘটে 1325 সালে, ঠিক যে বছর আমাদের এই নিজামউদ্দিন আউলিয়া মৃত্যু হয়, ঠিক। এবং দিল্লিতে তাকে সমাধিস্থ করা হয়। এবং এটার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে আমির খসরু এনেছিল উর্দু ভাষাটাকে, উর্দু ভাষার একটা প্রচলন, উর্দু ভাষার প্রচলনের সঙ্গে সঙ্গে খারবলি, ঠিক, বা আমাদের সাবাকি হিন্দ, খারবলি এবং সাবাকি হিন্দ উনি এনেছিলেন, যেটাকে আমরা এক কথায় বলি যেটা হিন্দি ভাষার সঙ্গে যার প্রচুর মিল ছিল। আজও আমির খসরু
সমানভাবে প্রাসঙ্গিক, যাকে আমরা কোনোভাবেই অতিক্রম করতে পারবো না। এবং এই ভদ্রলোক কেবলমাত্র 8জন সুলতানের সমসাময়িক কিংবা আলাউদ্দিনের সঙ্গে তার যুদ্ধযাত্রা বা আলাউদ্দিনের পুত্র মোহাম্মদের মৃত্যুটা চোখে দেখে যাওয়া, এগুলোকে তার শ্রেষ্ঠ কৃতিত্ব মানব না। আধুনিক ঐতিহাসিকরা, বিশেষ করে মোহাম্মদ হাবিব, উনি যেটা বলছেন যে হজরত মুহাম্মদের মতো তার মধ্যে একটা একটা পরিশীলিত বোধ, মানুষকে কাছে টেনে নেওয়ার একটা ক্ষমতা, আর দ্বিতীয়ত তার কাব্য প্রতিভার জন্য তিনি কিন্তু অমর হয়ে থাকবেন। ঠিক তাহলে আমির খসরু যে কৃতিত্বের কথা আমরা বর্ণনা করলাম খুব সংক্ষিপ্তভাবে, এবং তার গ্রন্থ, তার সঙ্গীত প্রতিভা, তার ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, তার ভাষাতত্ত্ব সব নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু আজও মানুষের কাছে শিক্ষণীয়। তাই তিনি আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে এক অমর চরিত্রে পরিণত। নমস্কার।